পড়ছিলাম ডাফনে দু মারিয়ের বিখ্যাত উপন্যাস রেবেকা। উপন্যাসটির আজ 10ম পর্ব। একটু পরেই বুঝতে পারলাম ম্যাক্সিম এদিকে দৌড়ে আসছে। তাকে দেখতে না পেলেও তার গলা শুনতে পেলাম। দৌড়তে দৌড়তে সে ফার্থকে ডাকছিল। ফার্থ হলঘর থেকে সাড়া দিয়ে অলিন্দে নেমে গেল। শুনলাম ম্যাক্সিম তাকে বলছে, কুয়াশার জন্যই ওরা পথ ভুল করেছে, আজ আর জাহাজটাকে সরাতে পারবে না। নাবিকদের জন্য খাবার তৈরি করতে বলে দাও, আর মিস্টার ক্রলেকে ফোন করে খবরটা জানিয়ে দাও। ডানভার্স জানলা থেকে সরে এসেছে। তার মুখখানি আবার ভাবলেশীন কঠিন হয়ে গেছে। নির্বিকার স্বরে সে বলল, আমাকে এখন নিচে যেতে হবে, হাতটা সরিয়ে নিন, জানলা বন্ধ করে দিচ্ছি। আমি আচ্ছন্নের মতো সরে এলাম। জানালা সার্সি বন্ধ করে পর্দাগুলি টেনে দিয়ে সে ঘরের চারদিকে ভালো করে তাকালো, কোনো কিছু অগোছালো আছে কিনা দেখে নিতে। বিছানার উপর আরেকটি আচ্ছাদন বিছিয়ে দিল। তারপর দরজার কাছে গিয়ে বলল, মিস্টার উইন্টার হয়তো বেলা 1টার মধ্যে ফিরবেন না, আপনাদের যখন ইচ্ছে হবে খেতে চাইবেন। তারপর পেছন ফিরে সে কাঠের পুতুলের মতো নিষ্প্রাণ ভঙ্গিতে আস্তে আস্তে বেরিয়ে গেল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আমিও নিচে নেমে এলাম। গভীর ঘুমের পর হঠাৎ জেগে আমি যেন তন্দ্রাচ্ছন্নের মতো চলেছি। ফার্থ খাবার ঘরের দিকে যাচ্ছিল। আমাকে আসতে দেখে সে থমকে বলল, মিস্টার ডি উইন্টার একটু আগে এসেছিলেন, তিনি আবার সাগরের দিকে গেলেন। ওখানে একটা জাহাজডুবি হয়েছে, একটু এগিয়ে গেলেই তাকে দেখতে পাবেন। ও আচ্ছা। আমি এবার অলিন্দের দিকে চলেছি। কুয়াশার ঘন আস্তরণ ক্রমে আকাশের দিকে উঠছে। এগিয়ে যেতে যেতে পেছন ফিরে পশ্চিম মহলের দিকে তাকালাম। বন্ধ জানলাগুলির দিকে তাকিয়ে সহসা কেন জানি না মনে হলো ওগুলো আর বুঝি খুলবে না, চিরতরে বন্ধ হয়ে গেছে। মাত্র 5 মিনিট আগে আমি তো ওখানেই দাঁড়িয়েছিলাম। এখান থেকে কত উঁচু দেখাচ্ছে। আমার পায়ের তলায় পাথর কি কঠিন আর মসৃণ। একবার পায়ের নিচে, আরেকবার মাথার ওপর সেই জানলার দিকে তাকাচ্ছি আর ভাবছি, কয়েক মুহূর্ত আগে আমি কী করতে যাচ্ছিলাম। সহসা আমার মাথা ঘুরে উঠল। সমস্ত শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। চোখের সামনে সব কিছু আবছা হয়ে আসছে। তাড়াতাড়ি হল ঘরে গিয়ে একটা সোফায় বসে পড়লাম। আমার হাত দুটো ঠান্ডা হয়ে অবশ হয়ে আসছে, তবুও 2 হাত দিয়ে হাঁটু শক্ত করে ধরে স্থির হয়ে বসে রইলাম। একটু পরে ক্ষীণস্বরে ডাকতে চেষ্টা করলাম, ফার্থ, ফার্থ, কোথায় তুমি? ফার্থ তখনই দৌড়ে এলো। আমার দিকে চিন্তিতভাবে তাকিয়ে বলল, কি হয়েছে, অসুস্থ বোধ করছেন? 1 গ্লাস জল দিচ্ছি। আমার সমস্ত শরীর তখন ঠকঠক করে কাঁপছে। ফার্থ দৌড়ে 1 গ্লাস জল আর ব্র্যান্ডি এনে আমার সামনে রাখল। ক্ল্যারিসকে ডেকে দেব? না না, এখনই ঠিক হয়ে যাবে, বড় গরম লাগছিল তাই। হ্যাঁ, আজ কি অসহ্য গুমোট। জলের সাথে কয়েক ফোঁটা ব্র্যান্ডি মিশিয়ে খেয়ে ফেললাম। ফার্থ আবার বলল, লাইব্রেরিতে ঠান্ডা লাগবে, ওখানে গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকুন। না না, তার দরকার হবে না, তুমি কিছু ভেবো না। সে আমার দিকে আর একবার চিন্তিতভাবে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। চুপচাপ বসে আছি। চারদিক নিঃশব্দ নিঝুম। কালকের অত বড় উৎসবের কোনো চিহ্ন কোনো দিকে নেই। আজ ভাবতেও অবাক লাগছে যে কাল আমি এই ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাজার হাজার অতিথিকে অভ্যর্থনা জানিয়েছিলাম। উচ্ছল আনন্দ কলরবে মুখর ম্যান্ডারলে মাত্র কয়েকটি ঘন্টার ব্যবধানে এখন কি শান্ত নিথর। চেয়ার থেকে উঠে আবার অলিন্দে গিয়ে দাঁড়ালাম। কুয়াশার ফাঁকে ফাঁকে ম্যান্ডারলের নিবিড় অরণ্যের সবুজ নিশানা ওই যে দেখা যাচ্ছে। ধূসর আকাশের বুকে ম্লান সূর্য ক্ষণে ক্ষণে উঁকিঝুঁকি মারছে। কোথা থেকে একটি ভ্রমর গুনগুনিয়ে এলো আমার মুখের কাছে। একটু পরেই সহসা তার গুঞ্জন থেমে গেল। হয়তো কোনো ফুলের বুকে মধুর সন্ধান পেয়ে স্তব্ধ হয়ে গেছে। আঙিনা থেকে ভিজে ঘাসের সোদা গন্ধে বুক ভরে এক ঝলক পাগলা হাওয়া আমার চোখে মুখে তার পরশ বুলিয়ে দিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 1:45 বাজে। কাল ঠিক এমন সময়ে আমি আর ম্যাক্সিম ফ্রাঙ্কের সাথে তার ছোট্ট বাগানটিতে দাঁড়িয়েছিলাম। মাত্র 24 ঘন্টার ব্যবধান।
তখন তারা দুজনেই আমার সাজ নিয়ে কত হাসি তামাশা করছিল। আমি বলেছিলাম, দেখো তোমাদের দুজনকেই কেমন অবাক করে দিই। নিজের সেই কথাগুলি মনে করে আর 24 ঘন্টা পরে লজ্জায় মরে যাচ্ছি। সহসা আমার নূতন করে মনে পড়ল, ম্যাক্সিম তো কোথাও চলে যায়নি। আমার সে আশঙ্কা মিথ্যা হয়েছে। তার শান্ত স্বাভাবিক স্বর এই তো কিছুক্ষণ আগেও শুনেছি। সে ভালো আছে, আমার ম্যাক্সিম ভালো আছে। কয়েক ঘন্টার মধ্যে যে মর্মান্তিক অভিজ্ঞতার দুঃসহ দহনে আমি জ্বলে পুড়ে যাচ্ছি, আমার সমস্ত জীবন শূন্যতায় ভরে উঠেছে সেই অব্যক্ত অনুভূতিকেও যেন ক্ষণিকের জন্য নিঃশেষে ভুলে গেলাম। ম্যাক্সিম ভালো আছে, নিরাপদে আছে, এই কথাটি আমার সমস্ত মনকে ছেয়ে রইল। অন্ধকার বনপথ ধরে সাগর বেলার দিকে চলতে লাগলাম। কুয়াশার আবরণ ছিন্ন করে দিনের আলো এখন ঝলমল করে হেসে উঠেছে। সাগর পাড়ে এসে দেখতে পেলাম জাহাজটা উপসাগরের কোলে একদিকে একটু হেলে পড়ে আছে। সেই টিলার ওপর বেশ ভিড় জমেছে। জাহাজ ডুবির খবর এরই মধ্যে হাওয়ার মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। অনেকে নৌকো করে জাহাজের চারধারে ঘুরে ঘুরে দেখছে। সাগরের বুকে কুয়াশা তখনও কাটেনি, তাই আকাশের নীলে সাগরের নীল যেখানটিতে এক হয়ে মিশে গেছে, সেই দিগন্ত রেখাটি আর দেখা যাচ্ছে না। একটা মোটর বোট করে একরকম পোশাক পরা কয়েকজন লোক এসে পাড়ে নামল। আমিও ওই খাড়া পাহাড়টার গা বেয়ে উঠতে লাগলাম ওদিকে যাবার জন্য। কত লোক সেখানে জমা হয়েছে, কিন্তু ম্যাক্সিমকে তো দেখতে পাচ্ছি না। ফ্র্যাঙ্ক একজন উপকূলরক্ষীর সাথে কথা বলছে দেখতে পেলাম। তাকে দেখে লজ্জায় সংকুচিত হয়ে গেলাম। কিছুক্ষণ আগেও আমি ফোনে তার সাথে কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলাম। এখন তার সামনে যাব কেমন করে? কিন্তু আর ফিরবার উপায় ছিল না। আমাকে দেখে ফেলে সে ওখান থেকেই হাত নাড়ছে। আমি তার দিকে নেমে চললাম। উপকূল রক্ষীটি আমাকে চিনত। আমাকে দেখে অভিবাদন জানিয়ে হাসি মুখে সে বলল, আপনিও এসেছেন? কি ভয়ানক দুর্ঘটনা ঘটে গেল। এখন জাহাজটাকে এখান থেকে সরানোই খুব মুশকিল হবে মনে হচ্ছে। তাহলে কি হবে? প্রশ্ন করলাম। একজন ডুবুরিকে নিচে নামানো হবে জাহাজটা তলা ভেঙেছে কিনা দেখতে। ভেঙে থাকলে তার কারণ কি? ওই যে লাল টুপি পরা লোকটি দেখছেন, সেই হলো ডুবুরি। সেই ধোঁয়াটে রঙের মোটর বোটে লাল টুপি পরা একটি লোক বসে আছে দেখলাম। এদিক ওদিকে নৌকো থেকে অনেকে জাহাজটার ছবি তুলে নিচ্ছে। পাহারাওয়ালা আবার বলল, ডুবুরিকে এখনই নামাবে। সাগরের গভীরে প্রবাল প্রাচীরে ধাক্কা লেগেই নিশ্চয়ই জাহাজটা উল্টে গেছে। ফ্র্যাঙ্ক আমার দিকে চেয়ে বলল, রকেট জ্বালিয়ে জাহাজটা যখন বিপদ সংকেত জানাচ্ছিল, আমি তখন এদিকেই আসছিলাম। কুয়াশার ঘন আধারে পথ হারিয়ে ওই জাহাজটা আচমকা ম্যান্ডালের সাগর জলে দুর্ঘটনা ঘটালো বলেই এখন আমাদের ব্যক্তিগত সুখ দুঃখের কথা, দুশ্চিন্তা, দুর্ভাবনা সমস্ত নিঃশেষে ভুলে থাকতে হবে। একটি ছেলে কোথা থেকে দৌড়ে এসে প্রশ্ন করল, নাবিকরা সবাই ডুবে গেছে? না, এ যাত্রা সবাই বেঁচে গেছে, রক্ষীটি উত্তর দিল। ফ্র্যাঙ্ক আমার দিকে চেয়ে বলল, কাল রাত্রে এই দুর্ঘটনা ঘটলে আমরা কিছুই টের পেতাম না। ওই যে ডুবুরি নামছে মিসেস ডিউইন্টার, দেখুন দেখুন। রক্ষীটি উত্তেজনায় চিৎকার করে উঠল। সেই ছোট ছেলেটি বলে উঠল, আমি দেখব, ডুবুরিকে দেখব। কোথায় সে? ফ্র্যাঙ্ক ওদিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে ডুবুরি লোহার টুপি মাথায় দিয়ে সাগরে নামতে দেখা যাচ্ছে, দেখো। ও ডুবে যাবে না? ছেলেটি আশ্চর্য হয়ে প্রশ্ন করল। বোকা ছেলে, ডুবুরিরা কি ডোবে নাকি? ওই যে দেখো, জলের মধ্যে সে কেমন মিলিয়ে গেল। জলের উপর কয়েকটি বুদবুদ ফুটে ওঠে, আবার তখনই সব স্থির হয়ে গেল। আমি এবার ফ্র্যাঙ্কের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, ম্যাক্সিম কোথায়? একজন আহত নাবিককে নিয়ে কেরিথে গেছে। জাহাজটা ধাক্কা খেতেই সেই নাবিক বেচারা পাগলের মতো পাড়ে লাফিয়ে পড়েছিল। পাহাড়ের কঠিন গায়ে আঘাত লেগে তার শরীর কেটে ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেছে। ম্যাক্সিম তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। কখন গেছে? আপনি আসবার কয়েক মিনিট আগে। এই সমস্ত ব্যাপারে তার তুলনা নেই। বিপদগ্রস্তকে কিভাবে সাহায্য করবে তাই ভেবে সে একেবারে অস্থির হয়ে যায়। হ্যাঁ, দরকার হলে তিনি তার গায়ের পোশাকও অন্যকে খুলে দিয়ে দিতে দ্বিধা করেন না। এরকম লোক আরও কয়েকজন যদি এদেশে জন্মাতেন, রক্ষীটি বলে উঠল।
তারপর আমরা চুপচাপ জাহাজটির দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। লোকেরা একে একে সব চলে যাচ্ছে। ফ্র্যাঙ্ক বলল, ডুবুরি উঠে না আসা পর্যন্ত কিছু হবে না, এখন এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, খাবার সময় তো হয়েছে। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। একটু যেন দ্বিধা করে সে আবার বলল, আপনি কি করবেন? আরও কিছুক্ষণ থাকবো ভাবছি। এখন কিছু দেখবার নেই, আমার সাথে খাবেন, চলুন, তারপর আবার আসবেন। না, আমার খিদে পাইনি। ও আচ্ছা, আমি অফিসেই থাকবো, কোনো দরকার হলে জানাবেন। আচ্ছা। ফ্র্যাঙ্ক চলে গেল। জানি না সে কিছু মনে করেছে কিনা, কিন্তু কি করব আমি? তার সাথে একলা থাকলে আমার আবার সেসব তিক্ত কথা মনে পড়বে। আমি তা চাই না। এখানে এই খাড়া পাহাড়টার গায়ে হেলান দিয়ে একলা বসে জাহাজটার দিকে তাকিয়ে থেকে আনমনা হয়ে সময় কাটাতে চাই। মিস্টার ট্রলেও ভারী ভালো লোক, পাহারাওয়ালা বলে উঠল। তার কথায় আমার চমক ভাঙল। উনি তো মিস্টার ডি উইন্টারের ডান হাত। সেই ছোট্ট ছেলেটি কোথায় চলে গিয়েছিল? আবার দৌড়ে এসে প্রশ্ন করল, ডুবুরি কখন আসবে? এখনও তার উঠবার সময় হয়নি, রক্ষী উত্তর করল। চার্লি, চার্লি, কোথায় গেলে দুষ্টু ছেলে? বলতে বলতে একটি মেয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। ছেলেটি তাকে দেখে চেঁচিয়ে বলে উঠল, মা, আমি ডুবুরি দেখেছি। তার মা আমার দিকে তাকিয়ে একটু হাসল। সে আমাকে চেনে না, বোধহয় ছুটির দিনে তারা এখানে বেড়াতে এসেছে। মেয়েটি রক্ষীর দিকে তাকিয়ে বলল, সবাই বলছে যে আজটা নাকি এখন কয়েকদিন ওখানেই পড়ে থাকবে। ডুবুরি কি বলে তার ওপর সব নির্ভর করছে, রক্ষী উত্তর দিল। মা, আমি ডুবুরি হব কেমন? আচ্ছা, তোমার বাবাকে জিজ্ঞেস করো। আমাদের দিকে তাকিয়ে তার মা হেসে জবাব দিল। রক্ষীটি তার ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন আমাকে যেতে হবে। আমাকে অভিবাদন জানিয়ে সে কেরিথের দিকে চলতে লাগল। এসো চার্লি, তোমার বাবা আবার কোথায় গেলেন? বলে মেয়েটি এগিয়ে চলল। ছেলেটি মায়ের পেছনে নাচতে নাচতে চলেছে। ওদিক থেকে খাঁকি পোশাক পরা রোগা মতো একজন লোক তাদের দেখে হাত নাড়ছে। নিশ্চয়ই ছেলেটির বাবা। সহসা ইচ্ছে হলো আমার পরিচয় ভুলে আমিও যদি ওদের সঙ্গে যেতে পারতাম। ওরা কত সুখী, কত সহজ সরল ওদের জীবন, আর আমি বাড়ি ফিরে এখন একলা শূন্য মনে ম্যাগজিমের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তারপর ঘরে এলেও হয়তো সে আমার দিকে তাকাবে না, একটি কথাও বলবে না। এসব ভাবতে ভাবতে সেখানেই বসে রইলাম। আমার একটুও খিদে পায়নি। একটু একটু করে বেলা বাড়ছে। নূতন করে আরও অনেক লোক আসতে আরম্ভ করেছে। জাহাজটাকে ঘিরে সারি সারি নৌকো দেখা যাচ্ছে। ডুবুরি একবার ভেসে উঠে আবার ডুব দিল। সাদা সাদা হালকা মেঘের দল আকাশময় ছড়িয়ে আছে। বিকেলের পড়ন্ত রোদে চারদিক কেমন ম্লান দেখাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টে বেজে গেছে। এখানে বসে থাকতে আর ভালো লাগছে না। পাহাড় পেরিয়ে ওদিককার উপসাগরের দিকে চললাম। সেদিনকার মতো আজও এদিকটা পরিত্যক্ত, নির্জন। শান্ত নিস্তরঙ্গ সাগরকে স্বচ্ছ আয়নার মতো দেখাচ্ছে। ছেঁড়া ছেঁড়া সাদা মেঘের আড়ালে সূর্য মুখ লুকিয়েছে। উপসাগরের কোলে এসে দেখতে পেলাম বড় দুটি টিলার মাঝখান দিয়ে ঝিরঝির করে বয়ে যাওয়া শীর্ণ ঝর্ণাটির একপাশে বেন গুটিসুটি হয়ে শুয়ে কি যেন ঘষছে হাত দিয়ে। ঝর্ণার শান্ত জলে আমার ছায়া দেখে সে চমকে আমার দিকে তাকালো। তারপর ত্রস্তভাবে উঠে দাঁড়িয়ে পকেট থেকে একটা রুমাল বের করে তাতে কতগুলি শামুক রাখল। আমার দিকে চেয়ে তার সেই অবোধ হাসি হেসে বলল, শামুক খাল? আমি তাকে নিরাশ করতে চাই না বলে বললাম, আচ্ছা দাও। সে আমার হাতে মুঠো ভরে শামুক দিল। আমার দিকে কয়েক মিনিট হাঁ করে তাকিয়ে থেকে আবার বলল, জাহাজটা দেখেছেন? হ্যাঁ, পারে ধাক্কা লেগে ওটা উল্টে গেছে, তাই না? সে কোনো উত্তর না দিয়ে বোকার মতো আমার দিকে তাকিয়েই রইল। আমি আবার বললাম, মনে হচ্ছে ওর তলাটা ফুটো হয়ে গেছে। তার চোখে মুখে সেই অবোধ ভঙ্গির এতটুকুও পরিবর্তন নেই। সে এবার বিড়বিড় করে বলল, একেবারে তলিয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। আমি বললাম, জোয়ার আসলে দড়ি দিয়ে জাহাজটাকে টেনে তোলা হবে। সে কোনো উত্তর না দিয়ে শূন্য দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বলল, এতদিনে তাকে মাছেরা খেয়ে ফেলেছে, তাই না? কার কথা বলছো বেন? আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম।
সাগরের দিকে আঙুল দেখিয়ে সে বলল, আমি তার কথা বলছি। মাছেরা কি জাহাজ খেতে পারে নাকি? আমি হেসে ফেললাম। সে আমার দিকে তেমনই তাকিয়ে আছে। এবার আমাকে যেতে হবে বলে আমি হাঁটতে লাগলাম। বনপথ দিয়ে চলতে চলতে মনে হলো সেই কুটিরটি তো ওখানেই শান্ত নিরালা পরিবেশে পরিত্যক্ত হয়ে দাঁড়িয়ে আছে। পেছন ফিরে সেদিকে আর তাকালাম না। এরই মধ্যে সমস্ত আকাশ মেঘে মেঘে ছেয়ে গেছে। সাগরের বুক থেকে দমকা হাওয়া উঠে এসে আমার চোখে মুখে এক ঝাপটা দিয়ে গেল। গাছ থেকে একটা শুকনো ঝরা পাতা আমার মাথার ওপর পড়ল টুপ করে। অকারণেই আমি কেঁপে উঠলাম। পেছন থেকে সাগরের মৃদু কল্লোল একটানা দীর্ঘশ্বাসের মতো শোনা যাচ্ছে। সংকীর্ণ বনপথ ধরে আস্তে আস্তে চলেছি। পা দুটো আর যেন চলতে চায় না। মাথার ভেতরটা ঝিমঝিম করছে। মুখটা কি এক অব্যক্ত ব্যথায় টনটন করে উঠছে। অরণ্য শেষ হয়ে আঙিনা দিয়ে আসতে আসতে দূর থেকে বাড়িটাকে অপরূপ এক মায়াপুরী বলে মনে হচ্ছিল। এমন সুন্দর বুঝি আর কোনোদিন মনে হয়নি। সহসা এই প্রথম আমার মনে হলো এ তো আমারই বাড়ি, ম্যান্ডারলে একান্তই আমার। মনটা বেশ গর্বিত হয়ে উঠল যেন। ওই যে সবুজ ঘাসের আস্তরণে ফুলের টবগুলি ছবির মতো সাজানো রয়েছে। একটা চিমনি দিয়ে ধোঁয়া উঠছে এঁকে বেঁকে। আঙিনার নূতন কাটা ঘাস থেকে মাটির সোদা গন্ধ বাতাসের সাথে মিশে আছে। বাদাম গাছের ডালে বসে কোকিল মধুর সুরে গান ধরেছে। এই যে একটা রঙিন প্রজাপতি আমার সামনে দিয়ে উড়ে গেল। সমস্ত মিলিয়ে ম্যান্ডারলে যে একান্তই আমার। খাবার ঘরে ঢুকে রবার্টকে জিজ্ঞেস করলাম, মিস্টার ডিউইন্টার এসেছিলেন? হ্যাঁ, দুটোর একটু পরে এসে খেয়ে আবার তখনই বেরিয়ে গেছেন। কখন ফিরবেন কিছু বলে গেছেন? না। আমার ভেতরটা যেন একেবারে খালি হয়ে গেছে। এখন কিছু খেতে পারবো বলে মনে হলো না। রবার্টকে বললাম, আমার জন্য শুধু এক কাপ চা লাইব্রেরিতে নিয়ে এসো। তারপর লাইব্রেরিতে গিয়ে জানলার ধারে বসে রইলাম। জেসপার কোথায় গেল? ও আমার কাছে না থাকলে বড় একলা মনে হয়। হয়তো ম্যাক্সিমের সঙ্গে গেছে। জেসপারের মা তার বাস্কেটে শুয়ে আছে চুপচাপ। কোনো কাজে মন বসাতে পারবো না জেনেও টাইমস খুলে পাতা উল্টাতে লাগলাম। কি একটা অঘটন ঘটবে বলে আমি যেন প্রতীক্ষায় বসে আছি। মনের গভীরে কাল থেকে যে অশান্তির তোলপাড় করছিল, তার সঙ্গে আরও একটা অস্বস্তিকর অনুভূতি আমার মনকে ছেয়ে ফেলল। মাত্র কাল রাতে যে মেয়েটি উৎসবের সাজ পড়েছিল, আজ সে কোথায় গেছে হারিয়ে? অনেক দিন আগে যেন সেসব ঘটনা ঘটে গেছে। আমি যেন অন্য কেউ, একেবারে নূতন মানুষ। কেবলই মনে হতে লাগলো এখন থেকে আমার জীবনধারা বুঝি সম্পূর্ণ নূতন খাতে বইবে। রবার্ট চা, টোস্ট এবং আরও অনেক খাবার নিয়ে ঘরে ঢুকল। সকালবেলা শুধু এক কাপ ঠান্ডা চা খেয়েছিলাম, তাই এখন খেতে ইচ্ছে না করলেও খিদের তাড়নায় 2 কাপ চা, অনেকগুলি খাবার খেয়ে ফেললাম। একটু পরে রবার্ট আবার এসে বলল, কেরিথের হারবার মাস্টার ক্যাপ্টেন সার্লে মিস্টার ডিউইন্টারের সঙ্গে ফোনে কথা বলতে চান। তাকে বলে দাও তিনি যেন আবার 5টার সময় ফোন করেন। রবার্ট বেরিয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে আবার ফিরে এসে বলল, আপনার অসুবিধা না হলে তিনি আপনার সাথে এখানে এসে কথা বলতে চান, খুব নাকি জরুরি দরকার। ও আচ্ছা, তাকে আসতে বলে দাও। ক্যাপ্টেন শার্লে আমার সঙ্গে কি এমন জরুরি কথা বলবেন? অজানা আশঙ্কায় মনটা ভারী হয়ে উঠল। 1.25 ঘন্টার মধ্যেই ক্যাপ্টেন শার্লে এসে উপস্থিত হলেন। তাকে অভ্যর্থনা জানিয়ে বললাম, আপনি বসুন, উনি তো এখনও ফেরেননি। হ্যাঁ, আমিও শুনেছি তিনি কেরিথে গেছেন। মিস্টার ক্রলেকেও ফোন করে পেলাম না। আচ্ছা, জাহাজটাকে টেনে তোলা যাবে তো? জাহাজটার তলায় খুব বড় একটা ফুটো হয়ে গেছে, ওটা একেবারেই অকেজো হয়ে গেল। সে কথা যাক, আমি এসেছি মিস্টার ডিউইন্টারকে একটা জরুরি খবর জানাতে, কিন্তু ভেবে পাচ্ছি না কেমন করে আপনাদের সেই খবরটি দেব। ক্যাপ্টেন শার্লে এবার আমার চোখের দিকে সোজাভাবে তাকালেন। কেন, কী এমন খবর? আপনাকে বলতেও আমার সংকোচ হচ্ছে। সত্যি কথা বলতে কি, আপনাদের দুজনের একজনকেও আমি বিরক্ত করতে চাই না। আমরা সবাই ডিউইন্টারকে বড় ভালোবাসি। ম্যান্ডালের এই বিখ্যাত পরিবারটি পুরুষানুক্রমে এদেশের লোকেদের কত যে উপকার করেছে তার তুলনা নেই। যে কথা জানাতে এসেছি, সামান্য উপায় থাকলেও আপনাদের তা জানাতে না হলেই খুব খুশি হতাম। কিন্তু একটু থেমে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে এদিক ওদিক একবার তাকিয়ে নিচু গলায় আবার বলতে লাগলেন,
জাহাজটার তলা পরীক্ষা করবার জন্য আমরা ডুবুরিকে সাগরের নিচে পাঠিয়েছিলাম। সে অদ্ভুত একটা আবিষ্কার করেছে। জাহাজটার একপাশে ছোট্ট একটি নৌকো পড়ে থাকতে দেখেছে। সেটা কোনো জায়গায় এতটুকুও ভাঙেনি। ডুবুরি এখানকার স্থানীয় লোক, তাই সে তখনই চিনতে পেরেছে যে নৌকোটি স্বর্গগতা মিসেস ডি উইন্টারের নৌকো। আমি ক্ষীণস্বরে বললাম, তাকে এই খবরটা না জানালে তো কোনো ক্ষতি নেই, আপনি তাকে কিছু জানাবেন না। তাকে না জানাতে হলে আমি বেশি খুশি হতাম, কিন্তু ব্যাপারটা যে এখানেই শেষ নয়। ডুবুরি নৌকোর ভেতরে আরও একটা আবিষ্কার করেছে। নৌকোর কেবিনের দরজা জানলা খুব শক্তভাবে বন্ধ ছিল। একটা পাথর দিয়ে আঘাত করে জানলা ভেঙে সে ভেতরে ঢুকে দেখল কোথাও কোনো জায়গায় সামান্য ভাঙা বা ফুটো নেই, কিন্তু কেবিনটি জলে ভর্তি। তারপর সে যা দেখল তা আরও ভয়াবহ। ক্যাপ্টেন শার্লে একটু থেমে এদিক ওদিক তাকিয়ে নিয়ে বললেন, সে দেখল কেবিনের মেঝে একটা কঙ্কাল পড়ে আছে। এখন বোধহয় আপনি বুঝতে পারছেন কেন আমি মিস্টার ডি উইন্টারের সাথে দেখা করতে চাই। আমি কিছুক্ষণ নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সহসা কেমন অস্থির অস্থির করে উঠল আমার সমস্ত শরীর। কোনো রকমে বললাম, তাহলে আর একজন কেউ তার সঙ্গে ছিল মনে হচ্ছে। কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু কে ছিল? এতদিনের মধ্যেও তার কোনো খোঁজ হলো না। মিসেস ডি উইন্টারের দেহই বা কয়েক মাস পরে অন্য জায়গায় পাওয়া গেল কি করে? আমিও তো ভেবে কুলকিনারা পাচ্ছি না। এই খবর এখনই ঝড়ের বেগে চারিদিকে ছড়িয়ে পড়বে। আমার বিশেষ অনুরোধ, তাকে এই খবর জানাবেন না। কিন্তু তা যে হবার নয় মিসেস ডি উইন্টার। আমার কর্তব্য আমাকে করতেই হবে। তার কথা শেষ হতেই ম্যাক্সিম ঘরে ঢুকল। আপনি এখানে? কি ব্যাপার? খুব অবাক হয়ে সে প্রশ্ন করল। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলাম। তার মুখোমুখি হবার সাহসটুকুও আমার আর অবশিষ্ট নেই। আমি হল ঘরে গিয়ে দাঁড়িয়ে রইলাম। জেসপার কোথা থেকে ছুটে এসে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ল। তাকে একটু আদর জানিয়ে বারান্দায় গিয়ে বসে পড়লাম। আমার জীবনের চরম সন্ধিক্ষণ এসেছে। এখন দুর্বল হলে চলবে না। লজ্জা, ভয়, সংকোচ, দৈন্যতা, ক্লান্তি সব এখন ক্ষণিকের জন্য হলেও মন থেকে নিঃশেষে মুছে ফেলতে হবে। একটুখানি শক্তির জন্য, দৃঢ়তার জন্য সমস্ত মন প্রাণ ঢেলে প্রার্থনা করছি। এভাবে তন্ময় হয়ে কতক্ষণ বসেছিলাম খেয়াল নেই। গাড়ির শব্দ কানে যেতেই বুঝতে পারলাম ক্যাপ্টেন শার্লে বিদায় নিলেন। লাইব্রেরিতে এসে দেখি ম্যাক্সিম জানলার সামনে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে তার একখানি হাত তুলে নিয়ে আমার গালে ছোঁয়ালাম। সে তখনও কিছু বলল না। চুপি চুপি বললাম, আমি সব শুনেছি। সে কোনো উত্তর দিল না। তার হাতখানি কি ঠান্ডা। আমি আবার বললাম, তুমি তো একা নও, আমিও তোমার সঙ্গে সব দুঃখ ভাগ করে নেব। একদিনের মধ্যেই আমি অনেক বড় হয়ে গেছি, অনেক অভিজ্ঞ হয়েছি। আমাকে তুমি আর দূরে সরিয়ে রাখতে পারবে না। কোনো উত্তর না দিয়ে এবার সে দুহাত বাড়িয়ে আমাকে তার বুকে টেনে নিল। তার প্রশস্ত বুকে মুখ লুকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পরে বললাম, তুমি আমায় ক্ষমা করেছ তো? এবার সে কথা বলল, যেন অনেক দূর থেকে তার স্বর ভেসে এলো। ক্ষমা? কেন? কি করেছ তুমি? কাল রাতের কথা বলছি। তুমি ভেবেছ আমি ইচ্ছে করে অমন করেছিলাম। ও এই কথা। কাল তোমার উপর রাগ করেছিলাম, সে কথা ভুলেই গিয়েছিলাম। আর কোনো কথা না বলে সে আমাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তার বুকে মুখ লুকিয়ে আমি বললাম, আমরা আবার নতুন করে জীবন আরম্ভ করব, কেমন? আমাকে তুমি ভালোবাসতে পারবে না জানি, সেই অসম্ভব দাবিও আমি করব না। আমাকে তোমার বন্ধু, তোমার সমব্যথী হবার অধিকারটুকু শুধু দাও, আর কিছু চাই না আমি। দুহাত দিয়ে আমার মুখখানি তুলে ধরে সে অপলক তাকিয়ে রইল। তার কপালে চিন্তার রেখা সুস্পষ্ট হয়ে উঠেছে, চোখের কোণে কালি পড়েছে। আমার চোখের দিকে তাকিয়ে সে প্রশ্ন করল, আমাকে তুমি কতখানি ভালোবাসো? এই অদ্ভুত প্রশ্নের কি উত্তর দেব? তার ব্যথাকাতর মুখখানির দিকে তাকিয়ে রইলাম শুধু। তার চোখে মুখে অব্যক্ত যন্ত্রণার আভাস ফুটে উঠেছে। আবার সে ব্যাকুলভাবে বলে উঠল, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। নূতন করে জীবন শুরু করে সুখী হবার ক্ষীণ আশাটুকুও আর নেই। না না, এসব কি বলছো তুমি? হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। যা ঘটবার তা ঘটেছে। কি ঘটেছে? কি বলছো? আমার মনের মধ্যে
এতদিন যে আশঙ্কা বাসা বেঁধেছিল তাই ঘটেছে, যে দুঃস্বপ্ন রাত দিন আমাকে অনুসরণ করেছে তাই ফলেছে। তোমার আমার জীবন সুখের জন্য নয়, আমাদের দুজনের জীবনই বড় অভিশপ্ত। সে এবার ক্লান্তভাবে চেয়ারে বসে পড়ল। আমি তার পায়ের কাছে মেঝের ওপর বসলাম। দুহাত জড়িয়ে ধরে আমার চোখের দিকে অপলক তাকিয়ে আবার সে বলল, রেবেকার জয় হয়েছে। তার এ কথায় আমি চমকে উঠলাম। বুকের ভেতরটা কেমন করে উঠল। সে বলে চলল, তার ছায়া আমাদের দুজনের মধ্যে একটা ব্যবধানের প্রাচীর গড়ে তুলেছিল। আমার কাছ থেকে তোমাকে কত দূরে সরিয়ে নিয়েছে। একটা চরম সর্বনাশের আশঙ্কাকে বুকের মধ্যে পড়ে রেখে দিনরাত আমি যে অসহ্য জ্বালা ভোগ করেছি, তোমায় তা কেমন করে বোঝাবো। এমনি করে তোমাকে আমি আমার বুকে জড়িয়ে ধরতেও পারিনি এতদিন। জানো, মৃত্যুর আগে তার সেই চোখের দৃষ্টি আজও আমি ভুলতে পারি না। আর তার ঠোঁটের কোণে ইঙ্গিত ভরা সেই তিক্ত মৃদু হাসির একটুখানি ঝিলিক। সে জানতো একদিন এমন সর্বনাশ ঘটবেই। সে জানতো একদিন তারই জয় হবে। এসব কি বলছো তুমি? তোমার কথা যে আমি বুঝতে পারছি না, আকুলভাবে বলে উঠলাম। তার নৌকো পাওয়া গেছে। হ্যাঁ, আমি তা জানি। ক্যাপ্টেন শার্লে আমাকে সব বলেছেন। নৌকোর মধ্যে কঙ্কালের কথা ভেবে এমন অস্থির হয়েছ? হ্যাঁ। রেবেকার সঙ্গে সেদিন আর কেউ ছিল? সে কে তাই এখন খুঁজে বের করতে হবে, তাই না? না না, তা নয়, তুমি বুঝবে না। কিন্তু আমি তোমার দুশ্চিন্তার অংশ সমানভাবে নিতে চাই। বলো, আমাকে সব খুলে বলো। রেবেকা সেদিন একাই ছিল, কেউ তার সঙ্গে ছিল না। আমি তার চোখের দিকে নির্নিমেষ তাকিয়ে আছি। আমার সকল অনুভূতি যেন একটু একটু করে লুপ্ত হয়ে যাচ্ছে। কেবিনের মেঝেতে যে কঙ্কাল পাওয়া গেছে সেটা রেবেকার। না না, তা কেন হবে? আতঙ্কে চিৎকার করে উঠলাম। যাকে সমাধি দেওয়া হয়েছে সে রেবেকা নয়, অজানা অখ্যাত একটি মেয়ের দেহ সেটা। সেদিন কোনো দুর্ঘটনা ঘটেনি, রেবেকা ডুবে যায়নি। আমি তাকে হত্যা করেছি। আমি তাকে সাগর পাড়ির সেই কুটিরে গুলি করে হত্যা করেছি। তারপর তার দেহ নৌকোর কেবিনে রেখে দরজা জানলা বন্ধ করে সেই নৌকোর সাগরের মধ্যে নিয়ে গিয়ে ডুবিয়ে দিয়েছি। ওই কঙ্কাল রেবেকার, আর কারো নয়। শোনো, আমার চোখের দিকে তাকাও। বলো, এখনো কি আমাকে ভালোবাসো? বলো বলো। চারদিক নিঝুম নিথর। ম্যাক্সিমের হাতের ঘড়িটি শুধু আমার কানের কাছে টিকটিক করে বেজে চলেছে। মানুষের কোনো অঙ্গ যখন চিরতরে পঙ্গু হয়ে যায় তখন হয়তো তার কোনো অনুভূতি থাকে না। একটু একটু করে সেই চরম অনুভূতি আসতে থাকে। ম্যাক্সিমের বুকে মাথা রেখে নিস্পন্দ হয়ে বসে আছি। কিন্তু ব্যথা, বেদনা, ভয়, দুর্ভাবনা সমস্ত অনুভূতি যেন আমার মন থেকে নিঃশেষে মুছে গেছে। কোনো কিছু চিন্তা করবার শক্তিও হারিয়ে ফেলেছি। আমার মন নেই, হৃদয় নেই, চেতনা নেই। সমস্ত সত্তা হারিয়ে শূন্য মনে কাঠের পুতুলের মতো তার আলিঙ্গনে বন্দী হয়ে আছি। কতক্ষণ এভাবে বসেছিলাম মনে নেই। সহসা সে আমাকে আরও নিবিড় করে জড়িয়ে ধরে আবেগ ভরে চুমু খেতে লাগলো। এমন করে আর কোনোদিন সে আমায় জড়িয়ে ধরেনি, চুমু খায়নি। দুহাতে তার গলা জড়িয়ে ধরে চোখ বুজে রইলাম। সে ফিসফিস করে বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, সমস্ত প্রাণ দিয়ে ভালোবাসি। তার মুখ থেকে যে কথাটি শোনবার জন্য এতদিন আমার মন ব্যাকুল হয়েছিল সে কথাই সে বলছে। যে কথা শুনবার জন্য আমার সমস্ত অনুপরমাণু দিনরাত উৎকর্ণ হয়ে থাকত, আজ এতদিন পরে আমার প্রিয়তম আমাকে জড়িয়ে ধরে সেই কথাটিই বলছে। চোখ খুলে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার নাম বলতে বলতে সমস্ত শক্তি দিয়ে আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো সে আমার সর্বাঙ্গে চুমু দিচ্ছে। আমি নিঃসার হয়ে তার সেই আকুল আলিঙ্গনের নিবিড় বাঁধনে বন্দী হয়ে আছি। আমার জীবনের পরম লগ্ন আজ এসেছে, আমার কামনা আজ পূর্ণ হয়েছে। কিন্তু তবুও আমি এত শান্ত, এত নির্বিকার কেন? ম্যাক্সিম এই প্রথম আমাকে বলছে ভালোবাসার কথা, এই প্রথম সমস্ত অন্তর ঢেলে আমাকে আদর করছে। তবুও আমি কেন এত নিষ্প্রাণ, এত উদাসীন? সহসা সে থেমে গেল, আমাকে একটু ঠেলে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, না, আমারই ভুল হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। তুমি এখন আর আমায় ভালোবাসো না, কেনই বা বাসবে?
সব ভুলে আমি বাঁধনহারা হয়ে গিয়েছিলাম। আর এমন হবে না কোনো দিন। হঠাৎ যেন এই কঠিন আঘাতে সমস্ত অনুভূতি, চেতনা আবার আমার মধ্যে ফিরে এলো। ছুটে গিয়ে তাকে জড়িয়ে বললাম, না না, ও কথা বলো না। তুমি ছাড়া আমার কেউ নেই, কিছু নেই। আমার জীবনের চাইতেও তোমাকে আমি বেশি ভালোবাসি। না, আমাকে তুমি আর ভালোবাসতে পারো না। না না, অমন কথা বলো না। আবার তুমি আমায় আদর করো, চুমু দাও, দাও। না না, এখন আমরা দুজন দুজনকে আর হারাতে পারি না। আমাদের দুজনের মাঝে আর কোনো ছায়া নেই, গোপনতা নেই। আমাদের দুজনের জীবন এক হয়ে মিশে গেছে। এসো, আমার কাছ থেকে এত দূরে সরে থেকো না, এসো। না, আর সময় নেই। কয়েক ঘন্টা বা কয়েকদিনের মেয়াদ হয়তো। যা ঘটে গেল, তারপর দুজনে কাছাকাছি হয়ে কি লাভ? তারা তাকে খুঁজে পেয়েছে। তাতে কি হয়েছে? কি করবে তারা? কেবিনের সব কিছুই প্রমাণ করবে যে ওই কঙ্কালটি রেবেকার। তারপর তারপর যাকে রেবেকা বলে সমাধি দেওয়া হয়েছে, তার কথা তাদের মনে পড়বে। তাহলে তুমি কি করবে? চুপি চুপি প্রশ্ন করলাম। জানি না, কিচ্ছু জানি না। উদ্ভ্রান্তের মতো সে উত্তর দিল। লুপ্ত চেতনা, অনুভূতি একটু একটু করে ফিরে আসছে আমার মনে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে। হাত দুটো আগের মতো আর ঠান্ডা নেই। ম্যান্ডেলের পরিচিত অপরিচিত সকল মুখ চোখের সামনে ভিড় করে দাঁড়ালো। কয়েক ঘন্টার মধ্যে বিদ্যুতের মতো এই দুঃসংবাদ ম্যান্ডেলের চারদিকে ছড়িয়ে পড়ে না জানি কি ভীষণ উত্তেজনা সৃষ্টি করবে। তারা জানবে যাকে রেবেকা বলে সমাধি দেওয়া হয়েছে সে রেবেকা নয়। রেবেকার কঙ্কাল ওই নৌকোর কেবিনে পাওয়া গেছে। রেবেকা ডুবে যায়নি, ম্যাক্সিম তাকে হত্যা করেছে। সাগর পাড়ে সেই পরিত্যক্ত কুটিরের মধ্যে তাকে হত্যা করে নৌকোতে তার দেহ বয়ে নিয়ে গিয়ে ম্যাক্সিম সেই নৌকো সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছে। সেই নির্জন পরিত্যক্ত কুটির, তার ছাদে বৃষ্টির একটানা টুপটাপ শব্দ, একের পর এক ছবি আমার চোখের সামনে ভেসে উঠছে। মন্টি কার্লোয় একদিন গাড়িতে আমার পাশে বসে সে বলেছিল, 1 বছর আগেকার একটি ঘটনা আমার সমস্ত জীবনকে বদলে দিয়েছে। আবার নূতন করে জীবন শুরু করতে হবে। তার সে সময়কার নীরবতা, ভাববৈচিত্র্য সবই আজ স্পষ্ট মনে পড়ছে। সে তখন একদিনও রেবেকার নাম উচ্চারণ করেনি। সেই পরিত্যক্ত কুটিরের দিকে যেতে তার আপত্তির অর্থ আজ আর আমার বুঝতে বাকি নেই। সেদিন সে বলেছিল, আমার মতো অবস্থায় পড়লে তুমিও ওদিকে যেতে চাইতে না। রেবেকার মৃত্যুর পর লাইব্রেরি ঘরে তার অশ্রান্ত পায়চারি করবার ছবি আমার মনের আরশিতে পরিষ্কার ভেসে উঠল। মিসেস ভ্যান হপারের সেই কথা আজও আমার কানে বাজছে। লোকে বলে তিনি তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর আঘাত সামলে উঠতে পারেননি। কালকের অভিশপ্ত উৎসবের ঘটনাগুলি পরপর আমার চোখের সামনে ছায়াছবির মতো ভাসতে লাগল। আমি রেবেকাকে হত্যা করেছি। বনের মধ্যে ওই কুটিরে আমি তাকে গুলি করে মেরেছি। ম্যাক্সিমের এই সাংঘাতিক কথাগুলি আমার মর্মে মর্মে বিধে রয়েছে যেন। আমি ব্যাকুলভাবে বলে উঠলাম, তাহলে এখন আমরা কি করব, কি বলবো? সে কোনো উত্তর দিল না। পাথরের নিশ্চল মূর্তির মতো শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার বললাম, আর কেউ জানে? না। আমি আর তুমি ছাড়া আর কেউ জানে না? না, শুধু তুমি আর আমি। ফ্র্যাঙ্ক, তুমি ঠিক জানো সে কিছু জানে না? কি করে জানবে? সেই দুর্যোগের রাতে আমি ছাড়া আর কেউ বাইরে ছিল না। সে এবার কপালে হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। আমিও তার পাশে গিয়ে বসলাম। তার হাত দুখানি মুখ থেকে সরিয়ে নিয়ে তার চোখের দিকে তাকিয়ে চুপি চুপি বললাম, শোনো, আমি তোমাকে ভালোবাসি, আমার সমস্ত জীবন দিয়ে ভালোবাসি, বিশ্বাস করো। সে এবার আমাকে কাছে টেনে নিয়ে শান্তভাবে আদর করল। আমার হাতের ওপর তার ঠোঁটের মৃদু পরশ বুলিয়ে দিল। তারপর আমার হাত দুখানি তার হাতের মুঠোয় শক্ত করে ধরে বলতে লাগলো, দিনের পর দিন এই চরম সর্বনাশের আশঙ্কা মনের মধ্যে আগলে রাখতে রাখতে আমি পাগল হয়ে যাব ভাবতাম। সেই অভিশপ্ত দিন থেকে কাল পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমাকে অভিনয় করতে হয়েছে। সকলের অকৃত্রিম সহানুভূতির উত্তর দিতে দিতে ক্লান্ত হয়েছি। ম্যান্ডেলের প্রতিটি লোকের সামনে শোকের ভান করে আমাকে অভিনয় করতে হয়েছে। ডানভার্সকে বিদায় করে দেব ভেবেও বিদায় দিতে পারিনি। হয়তো সে কিছু সন্দেহ করবে এই ভয়। শুধু ফ্র্যাঙ্ক তার আন্তরিক ভালোবাসা নিয়ে বন্ধুর মতো, ভাইয়ের মতো আমার পাশে পাশে থেকেছে, আমাকে লক্ষ্য করেছে। সে বলেছে,
তুমি কিছুদিনের জন্য বাইরে চলে যাও, এখানকার সব দায়িত্ব আমি নিলাম। গাইস, বি আমার জন্য কত ব্যস্ত হয়েছে। বি কেবলই বলতো তোমাকে ভীষণ অসুস্থ দেখাচ্ছে, ডাক্তার দেখাও। এভাবে দিনের পর দিন সকলের সহানুভূতি, ভাবনা, ব্যাকুলতা নীরবে সহ্য করতে হয়েছে। নিজেকে প্রতারণা করে আমি আর সবাইকেও প্রতারিত করেছি প্রতি মুহূর্তে। কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার সে বলতে আরম্ভ করলো, একদিন তোমাকে প্রায় সব বলে ফেলেছিলাম। যেদিন তুমি জেসপারের পেছন পেছন সেই কুটিরের দিকে গিয়েছিলে, সেদিন এ ঘরে বসে তোমাকে সব বলতে যাব, এমন সময় ফার্জ চা খাবার নিয়ে ঘরে ঢুকলো। হ্যাঁ, আমার মনে আছে সে কথা, কিন্তু সেদিন কেন বলনি? আরও আগে জানালে এতদিন ধরে আমাদের দুজনের মাঝে এতখানি ব্যবধানের প্রাচীর গড়ে উঠতে পারত না। তুমি কত দূরে দূরে থাকতে, আমার এত কাছে কোনোদিন তো আসনি। জেসপারকে সঙ্গে নিয়ে আপন খেয়াল খুশি মতো ম্যান্ডালের বনে উপবনে সাগর পাড়ে ঘুরে বেড়াতে। আজকের মতো এত কাছে আর কবে এসেছ? তবুও কেন বলনি আমায়, কেন বলনি? ভেবেছি আমাকে বিয়ে করে তুমি সুখী হওনি। আমি তোমার চাইতে বয়সে কত বড়, তাই আমাকে তোমার সাথী বলে ভাবতে পারছো না। আমাকে তোমার ভালো লাগে না। তুমি সবসময় রেবেকার কথা ভাবছ, এ কথা জেনেও আমি কেমন করে তোমার কাছে যাব? তুমি এখনও তাকে ভালোবাসো, তা জেনেই কেমন করে আমি তোমার ভালোবাসা চাইব? সহসা আমাকে আকুলভাবে জড়িয়ে ধরে সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কি বলছো তুমি, কি বলছো? তুমি যখনই আমাকে স্পর্শ করতে, আদর করতে, আমি ভাবতাম তুমি বুঝি রেবেকার সাথে আমার তুলনা করছো। আমি তোমার পাশে থাকলেও তুমি তারই কথা ভাবছো। রেবেকাই দিনরাত তোমার সমস্ত মন জুড়ে ছিল। তার চোখের উদ্ভ্রান্ত দৃষ্টি দেখে মনে হলো সে আমার কথা কিছুই যেন বুঝতে পারছে না। কেন সে অমন করে তাকাচ্ছে? আমি আবার বললাম, বলো সত্যি কিনা, যা বলেছি তা ঠিক কিনা? ও ভগবান, বলে সে আমাকে একটু ঠেলে দিয়ে উঠে দাঁড়িয়ে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবিরাম পায়চারি করতে লাগলো। কি হলো, এরকম করছো কেন? এবার সে আমার সামনে এসে উত্তেজিতভাবে বলল, তুমি ভেবেছ আমি রেবেকাকে ভালোবাসি? তাকে হত্যা করার মূলে তার প্রতি আমার ভালোবাসা? ওহ শোনো, আমি তাকে ঘৃণা করতাম, প্রাণ ভরে ঘৃণা করতাম। আমাদের বিয়ে প্রথম থেকেই একটা প্রহসনে পরিণত হয়েছিল। তার মতো দুশ্চরিত্রা কুটিল প্রকৃতির মেয়ে বোধহয় জগতে আর দ্বিতীয়টি নেই। এমন কোনো অন্যায় কাজ নেই যা সে করতে পারত না। আমরা কেউ কাউকে ভালোবেসিনি, এক মুহূর্তের জন্য সুখী হইনি। ভালোবাসা, কমনীয়তা, শালীনতা, মানুষের এ সমস্ত সহজাত সূক্ষ্ম বোধ ও অনুভূতি এক কণাও তার মধ্যে ছিল না। এক কথায় সে হয়তো স্বাভাবিক মানুষই ছিল না। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এসব কি বলছে সে? কিন্তু তার বুদ্ধি ছিল অতুলনীয়। তার সাথে একবার যার পরিচয় হতো, সেই ভাবত রেবেকার মতো কোমল স্বভাবের সুন্দর এবং গুণী মেয়ে আর একটিও নেই। বিভিন্ন প্রকৃতির লোকের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় তা সে বেশ ভালো করেই জানত। যাকে যে কথাটি বললে খুশি হবে, তাকে ঠিক সেই কথাটি বলতো। তোমার সঙ্গে তার দেখা হলে এক নিমেষের মধ্যে তোমাদের দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠত। গান, বাজনা, অঙ্কনবিদ্যা, প্রতিটি বিষয় নিখুঁত আলোচনায় তার অদ্ভুত দক্ষতা ছিল। তুমিও দু একদিনের মধ্যে তার গুণমুগ্ধ ভক্ত হয়ে যেতে, তাকে পুজো করতে। পায়চারি করতে করতে সে বলে চলেছে, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছি। তাকে বিয়ে করবার পর সবাই বলতো আমার মতো ভাগ্যবান পুরুষ জগতে আর নেই। রূপে গুণে চালচলনে সে ছিল সত্যি অতুলনীয়। আমার দিদিমা, যাকে খুশি করা সত্যি দুঃসাধ্য ছিল, তিনিও প্রথম থেকে রেবেকার গুণমুগ্ধ হয়ে গেলেন। তিনি আমাকে বলতেন, আদর্শ স্ত্রীর মধ্যে যে 3টি গুণ থাকা দরকার, রেবেকার তা সবই আছে, বংশমর্যাদা, বুদ্ধি আর সৌন্দর্য। তোমার ভাগ্যে তাই লাভ হয়েছে। আমিও তার কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু প্রথম দিন থেকেই আমার মনের একান্তে কেমন একটা সন্দেহ উঁকি মারছিল। তার চোখের দৃষ্টিতে আমি কি যে দেখেছিলাম! এতদিন মনে মনে রেবেকার যে মূর্তিখানি এঁকে রেখেছিলাম, এখন তা প্রাণবন্ত হয়ে আমার চোখের সামনে এসে দাঁড়ালো। উদ্দাম গতিতে সে জীবনকে উপভোগ করছে, ঘোড়ায় ছুটছে, নৌকো বাইছে। কত স্পষ্ট দেখতে পাচ্ছি তাকে। সাগর বেলায় বেচারা বেনের সঙ্গে আমার প্রথম দেখা হওয়ার দিনটির স্মৃতি মনে পড়ল। সেদিন সে বলেছিল, আপনি খুব ভালো, তার মতো নন। আপনি আমাকে পাগলা গারদে দেবেন না তো?
তাকে দেখলে সাপের কথা মনে হতো। অস্থিরভাবে পায়চারি করতে করতে ম্যাক্সিম আবার বলতে লাগলো, আমাদের বিয়ের 5 দিন পর আমি তার স্বরূপ, তার সত্যিকারের প্রকৃতি চিনতে পারলাম। মন্টি কার্লোর সেই পাহাড়ে তোমাকে একদিন বেড়াতে নিয়ে গিয়েছিলাম, মনে পড়ে? সেদিন পুরানো স্মৃতি মনে করে কয়েকটি মুহূর্ত সেখানে আনমনা হয়ে দাঁড়িয়েছিলাম। তুমি ভয় পেয়ে গিয়েছিলে। হ্যাঁ, বিয়ের 5 দিন পর আমরা দুজনে সেখানে বেড়াতে গিয়েছিলাম। হাসতে হাসতে সে আমাকে সেদিন তার জীবনের যেসব নোংরা কাহিনী শোনালো, এই জীবনে আর কাউকে সেসব কথা বলতে পারবো না। তখন বুঝতে পারলাম আমি কি সর্বনাশ করেছি, কাকে বিয়ে করেছি। সৌন্দর্য, বুদ্ধি আর বংশমর্যাদার বিচিত্র সমাবেশই বটে। ওহ, কি এক গভীর হতাশা আর বেদনায় এবার সে একেবারে ভেঙে পড়ল। কিছুক্ষণ নীরব নিস্পন্দ থেকে সহসা সে হাসতে আরম্ভ করল, অট্ট হাসি। তার বুকে জমাট বাঁধা কান্না আর বেদনা যেন এই উদ্দাম হাসির স্রোতে বাঁধনহারা হয়ে ঝরে ঝরে পড়ছে। আমি তার এই বুক ফাটা হাসি সহ্য করতে না পেরে আতঙ্কে চিৎকার করে উঠলাম, এ কি হলো তোমার? এরকম করছো কেন? কি হলো? কোনো উত্তর না দিয়ে হাসি থামিয়ে আমার দিকে সে তাকিয়ে রইল। একটু পরে আবার বলতে শুরু করলো, আমি সেদিনই তাকে মারতে যাচ্ছিলাম। তাহলে খুব সহজেই সব শেষ হয়ে যেত। সামান্য একটু ধাক্কা দিলেই সব শেষ হয়ে যেত। আবার কিছুক্ষণ চুপ করে থেকে সে পায়চারি করতে লাগলো। তারপর বলল, সেইখানে বসেই সেদিন সে আমার সঙ্গে কয়েকটি শর্ত করল। বলল, আমি তোমার ম্যান্ডালের সব দায়িত্ব নিলাম। তোমার ম্যান্ডালেকে আমি সকল দেশের সেরা, অপূর্ব সুন্দর, দর্শনীয় করে তুলব। নানা দেশ থেকে দর্শকেরা আসবে ম্যান্ডালে দেখে তাদের জীবন সার্থক করতে। তারা বলবে, সমস্ত ইংল্যান্ডে আমাদের মতো ভাগ্যবান, সুখী, আদর্শ দম্পতি আর একটিও নেই। কেমন মজা, তাই না? দুহাত দিয়ে একটি টাটকা ফুলের কোমল পাপড়িগুলি ছিঁড়তে সে বলল। তার ঠোঁটের কোণে বিদ্রুপ ভরা তিক্ত হাসি রেশটুকু লেগেই ছিল। না, আমি তাকে মারলাম না। কোনো কথা না বলে শুধু লক্ষ্য করতে লাগলাম তার কথা বলার ভঙ্গি, তার অদ্ভুত সেই হাসি। সে জানতো আমি তার শর্তে রাজি হব। সে জানতো আমাদের বিয়ে যে একটা প্রহসনে পরিণত হয়েছে, সে কথা আমি কাউকে বলতে পারবো না। তার জীবনের যেসব জঘন্য কাহিনী আমাকে সে বলেছে, সেসব কথা আমার জীবন গেলেও কার কাছে প্রকাশ করে হেয় হতে পারবো না, তা সে বুঝেছিল। আমার অহংকার, আত্মসম্মান সবার উপরে তা সে জানত। আমার দুর্বলতা সে ঠিক বুঝে নিয়েছিল। জানত বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে উপস্থিত হয়ে আমি আমার পরিবারের মর্যাদা, ম্যান্ডালের ঐতিহ্যকে সবার কাছে ছোট করতে পারবো না কোনো দিন। সহসা সে আমার সামনে এসে দুহাত বাড়িয়ে ব্যাকুলভাবে বলল, তুমি আমাকে ঘৃণা করছো, তাই না? আমার লজ্জা, অপমান, ব্যথা তুমি বুঝবে না, বুঝতে পারবে না। কোনো কথা না বলে তার হাত দুখানি আমার বুকের ওপর তুলে নিলাম। তার লজ্জা, অপমান, বেদনার কথা সত্যি আমি ভাবছি না। এখন একটি কথাই শুধু আমার সমস্ত মনকে, আমার সকল ভাবনাকে ছেয়ে রেখেছে। ম্যাক্সিম রেবেকাকে ভালোবাসত না, কখনো ভালোবাসেনি। তারা দুজনে এক মুহূর্তের জন্যও সুখী হয়নি। ম্যাক্সিম অনর্গল বলে যাচ্ছে, তার মনের সকল বোঝা আমার কাছে উজাড় করে দিচ্ছে। আমিও শুনছি, কিন্তু এখন সব কথাই যেন বড় অর্থহীন আমার কাছে। সে বলছে, আমি ম্যান্ডালের কথাই ভেবেছি। আমার ম্যান্ডালে সবার আগে, তারপর আর সব। ম্যান্ডালে আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। এক টুকরো মাটির জন্য, জন্মভূমির জন্য এমন গভীর ভালোবাসার মূল্য কেউ দিতে চায় না। কেউ বোঝে না এর কি আকর্ষণ, কতখানি মাধুর্য। আমি বুঝতে পারছি তোমার মনের কথা, তোমার ব্যথা, বিশ্বাস, সব। তার হাত দুখানি গভীর আবেগে আমার ঠোঁটের ওপর চেপে ধরলাম। সত্যি তুমি বুঝতে পারছো আমার ক্ষতবিক্ষত মনের কথা? বুঝতে পারছো? হ্যাঁ, আমি যে তোমায় ভালোবাসি। আমার মন এখন একটা পালকের মতো হালকা হয়ে গেছে। মনের সকল বোঝা এক নিমেষে নেমে গেছে। ম্যাক্সিম কোনোদিনও রেবেকাকে ভালোবাসেনি। সে আবার বলতে লাগলো, পেছনে ফেলে আসা সেই অভিশপ্ত দিনগুলির তিক্ত স্মৃতি আর আমি মনে করতে চাই না। তোমাকে বলতেও সংকোচ হচ্ছে আমার। কি দারুণ লজ্জা, অপমান আর ছলনার উপর ছিল আমাদের বিবাহিত জীবনের সেই বিষাক্ত ভিত। এত বড় মিথ্যা অভিনয় বুঝি আর কেউ কোনোদিন করেনি। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি চাকর বাকরদের সামনেও আমাকে মিথ্যা চরম অভিনয় করতে হয়েছে দিনের পর দিন। নিজেকে ঠকিয়ে প্রতি মুহূর্তে আমি অন্যদেরও ঠকিয়েছি।
তারা সবাই তাকে ভালোবাসত, ভক্তি করত, তার প্রশংসায় পঞ্চমুখ ছিল, কিন্তু স্বপ্নেও ভাবতে পারত না যাকে তারা প্রাণ ঢেলে ভালোবাসছে, শ্রদ্ধা করছে, সেই আড়ালে তাদের সবাইকে কত ঘৃণা করছে, কত উপহাস করছে, ব্যঙ্গ করছে। ম্যান্ডারলেতে তখন একটা না একটা উৎসব লেগেই থাকত। আমার হাত ধরে সুন্দর মুখে স্নিগ্ধ হাসির প্রলেপ বুলিয়ে সে সবাইকে অভ্যর্থনা জানাত। কথার চাতুর্যে, ব্যবহারের মাধুর্যে সকলকে মুগ্ধ করে ফেলত। একমাত্র আমিই শুধু বুঝতাম অপরূপ সুন্দর একখানি মুখোশের আড়ালে কতখানি শয়তানি, কতখানি হিংস্রতা আর কুটিলতা আত্মগোপন করে কি নিখুঁত অভিনয় করে যাচ্ছে। মাঝে মাঝে সে লন্ডনে চলে যেত, 5-6 দিন পর আবার ফিরে আসতো। আমি আমার শর্ত রেখেছিলাম, তাকে তার খেয়াল খুশি মতো চলতে দিয়েছিলাম। আজকে যে ম্যান্ডারলে দেখছ, এই সব কিছু তারই পরিকল্পনা, তারই রুচিমতো গড়ে উঠেছে। ম্যান্ডারলের বন, বাগান, হ্যাপি ভ্যালির এজেলিয়া সবই তার আপন হাতে সৃষ্টি। আমার বাবার আমলে এসব কিছুই ছিল না। তখনকার ম্যান্ডারলে বন্য প্রকৃতির অজস্র সম্ভারে আপন সৌন্দর্যে আপনি পূর্ণ ছিল। রেবেকা প্রকৃতির সেই লীলানিকেতনকে আধুনিক সজ্জায় সাজিয়ে দর্শনীয় করে তুলেছে। ম্যান্ডালের প্রতিটি ঘরের রূপ বদলে গেছে তার আধুনিক রুচির জাদুস্পর্শে। আজও দর্শকেরা যেসব আসবাবপত্র দেখে মুগ্ধ হয়, তার সমস্তগুলি রেবেকার নির্দেশ মতো কেনা হয়েছিল। ম্যান্ডালের আজকের সৌন্দর্য, আজকের খ্যাতির মূলে সবই তার কৃতিত্ব। কোনো কথা না বলে সমস্ত শক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরে আছি। আমি চাই সে এমনভাবে অবিরাম কথা বলে তার রুদ্ধ মনের সকল বেদনা, যন্ত্রণা আর ঘৃণা আমার কাছে উজাড় করে দিয়ে মনের সকল ভার নিঃশেষে হালকা করে দিই। সে আবার বলতে লাগলো, এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মিথ্যা ছলনা আর প্রবঞ্চনাকে পাথেয় করে আমরা দিন কাটাতে লাগলাম। আমি তার সমস্ত অনাচার সহ্য করলাম, শুধু ম্যান্ডালের কথা ভেবে। লন্ডনে গিয়ে সে যথেচ্ছভাবে জীবন যাপন করত, কিন্তু তাতে আমার ম্যান্ডালের কিছু ক্ষতি হতো না। প্রথম কয়েক বছর সে খুব সাবধানে চলত, তার বিরুদ্ধে একটি কথাও কেউ বলবার সুযোগ কোনোদিন পায়নি। কিন্তু তারপর একটু একটু করে সে বেপরোয়া হতে লাগলো। মানুষ যেমন করে প্রথম নেশা করে, তারপর দিনের পর দিন নেশায় মাতাল হতে আরম্ভ করে, নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলে, তেমনি করে রেবেকা উশৃঙ্খলতার দিকে নেমে চলল খেয়াল খুশির পিছল পথ বেয়ে। কোনো বাধা নিষেধ মানল না। সে তার বন্ধুদের এখানে আমন্ত্রণ করে আনতে লাগলো। সাগর পাড়ের সেই কুটিরে মাঝে মাঝে তাদের নিয়ে পিকনিক, আনন্দ উৎসব করতে আরম্ভ করলো। একদিন আমি শিকার থেকে ফিরে দেখি 6-7 জন পুরুষ বন্ধুর সঙ্গে সেখানে সে আনন্দে মত্ত। এইসব লোকেদের আগে কোনো দিন দেখিনি। আমি তাকে সাবধান করে দিলাম, কিন্তু আমার কথায় কোনো গুরুত্ব না দিয়ে একটু হেসে সে বলল, আমার যা খুশি করব, তোমার তাতে কি? আমি তাকে বললাম, এসব বন্ধুদের সঙ্গে সে লন্ডনে দেখা করতে পারে, কিন্তু ম্যান্ডারলে আমার, সম্পূর্ণই আমার, সেখানে সব অনাচার চলবে না। তার শর্ত সে ভুলে যাচ্ছে এ কথাও মনে করিয়ে দিলাম। সে কোনো উত্তর না দিয়ে শুধু হাসল। তারপর সে ফ্র্যাঙ্কের দিকে মন দিল। ফ্র্যাঙ্কের মতো বিশ্বস্ত, লাজুক, সচ্চরিত্র লোক খুব কম আছে। তার মতো লোকের দিকেও শয়তানের কুনজর পড়ল। একদিন ফ্র্যাঙ্ক আমায় বলল সে আর এখানে থাকবে না। শেষ পর্যন্ত সে আর গোপন রাখতে পারল না তার চলে যাওয়ার কারণ। আমাকে সে সব বলল। রেবেকা সবসময় তাকে অনুসরণ করত, তাকে তার কুটিরে রাত কাটাবার জন্য অনুরোধ করত। বেচারা ফ্র্যাঙ্ক রেবেকার এই অদ্ভুত ব্যবহারের কারণ কিছুই বুঝতে পারল না। তার দৃঢ় বিশ্বাস ছিল আমরা দুজনে আদর্শ সুখী দম্পতি। আমি রেবেকাকে এই কথা জানিয়ে আর একবার সাবধান করে দিলাম। সে তখন রেগে আগুন হয়ে আমাকে যা খুশি কুৎসিত গালাগালি করল। সে এক নারকীয় দৃশ্য। তারপর দিন সে লন্ডনে চলে গেল। 1 মাস পরে ফিরে এসে প্রথম কয়েকদিন একটু শান্ত রইল। ভেবেছিলাম এবার তার একটু শিক্ষা হয়েছে হয়তো। বি আর গাইলস একবার শনি রবিবারের ছুটিতে এখানে থাকতে এলো। বি রেবেকাকে পছন্দ করতো না, তা বুঝতে পারতাম। সেদিন গাইলস রেবেকার সঙ্গে নৌকো করে বেড়াতে গেছে। বি আর আমি আঙিনায় বসে আছি। যখন তারা ফিরে এলো, গাইলসের ভাবভঙ্গি আর রেবেকার চটুল চাহনি দেখেই বুঝতে পারলাম রেবেকা এবার গাইলসের দিকে মন দিয়েছে। বিও তাকে লক্ষ্য করেছে দেখলাম। আর রেবেকা খাবার টেবিলের সামনে তার সুন্দর মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে স্বর্গের অপ্সরীর মতো গর্বিতভাবে বসে আছে।